আমার ছোট্ট নাতিদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন সকালবেলা ওদের জন্য খোলাজা পিঠা তৈরি করছি। খেজুরের ঝোলা গুড় দিয়ে খাবে। মা ছেলে তিনজনের জন্য এক বাটিতে গুড় দিয়ে দিলাম। এই কয়টা ওদেরকে দিয়ে আসি। পিঠাগুলি তৈরি করতে বেশিক্ষণ সময় লাগছে না। একটা পিঠা হতে 15-20 সেকেন্ডের বেশি সময় লাগে না। ওই হাঁসের কেমনে আরেকটু হাসো দেখি। কিছুদিন আগে উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টের বহানাগা বাজার স্টেশনের কাছে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যার ফলে প্রায় 270 জনেরও বেশি মানুষ প্রাণ হারায় এবং 1100-এরও বেশি মানুষ আহত হয়। যেটা 1995 সালে ফিরোজাবাদে ঘটা ট্রেন দুর্ঘটনার পরে ভারতের সব থেকে বড় এবং দেখো বিরাটের মুখে সুনামিতে কিন্তু কিভাবে হলো এত বড় ট্রেন দুর্ঘটনা? এর পিছনে ঠিক কিসের নাম ছিল? বন্ধুরা, আজকে এই বিষয়টা রুমা আর একদিন পরেই ফেনী যাবে সোমার বাসায়। ওখানে 2-1 দিন থেকে এরপর কক্সবাজার চলে যাবে। ধনিয়া, জিরা, দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, শুকনো মরিচ, গোটা মশলাগুলো একসাথে অল্প তাপে খুব সুন্দর মতো ভেজে নেব। এরপরে পাটায় মিহি করে বেটে নিয়ে এটা দিয়ে চিকেন রান্না করব। অল্প করে একটু মোটা জিরা দিয়ে দিলাম। এভাবে ভাজা মশলা বেটে চিকেন বিরিয়ানি রান্না করলে খুবই চমৎকার হয়, ঘ্রাণও লাগে খুব সুন্দর। সুন্দর মতো মশলাগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে বেশি করে তেল দেব। তেল ভালো করে গরম হলে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে খোসা ছাড়ানো আলুগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব। এরই মধ্যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়েও গেছে, উঠিয়ে নিলাম। এই তেলেই পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেশি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। মাংস রান্না করতে একটু পেঁয়াজ বাটা লাগবে, তাই অল্প একটু পেঁয়াজ রেখে দিলাম। বাকি সব দিয়ে বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজ বেরেস্তা হতে সময় লাগবে, মাঝে মাঝে নেড়ে দেব। এই সুযোগে আমি মশলাগুলো পিষে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেলে এখন মাংসটা মাখিয়ে রাখবো। 1.25 কেজি ব্রয়লার চিকেন এনেছিলেন, পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন স্বাদ মতো লবণ দিলাম, একটা লেবুর রস দেব। ছোট একটা লেবু, রস প্রচুর, পুরা লেবুটা দিয়ে দেব। 4 ফালি লেবু চিপে রস দিয়েছি। লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এরপরে দেব বাটা মশলা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। মাংসের পরিমাণ বেটেছিলাম, সব দিয়ে দিলাম। দেড় চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সাথে একটু সরিষার তেলও দেব।
কখনই কিরমু হয়তো হাতে ঠেঙ্গে দফ হারিয়ে না কারণ ভাজা মশলা বেটে রেখেছিলাম, ওটা এখন দেব না। সরিষার তেল দিলাম 2 কোষ। মাঝে মাঝে পেঁয়াজ বেরেস্তাটা নেড়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজ বেরেস্তাটা দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখান থেকে 4 ভাগের 3 ভাগ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেব, বাকিটা কড়াইতে রেখে দেব, ওটাতেই মাংস রান্না করব। এইটুকু থাক, চিপে তেলটা ঝরিয়ে নিচ্ছি। এখন মাখানো মাংসটা দিয়ে দেব। বাটি থেকে সব টেনে দিয়ে দেব, জল দেব না। এক ফোঁটাও জল দেব না। ব্রয়লার চিকেন এমনিতেই জল বের হয়ে যাবে। সাথে পেঁয়াজ রসুনের জলও আছে। ঢেকে ঢেকে রান্না করব। পেঁয়াজ বেরেস্তাটা দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, রংটা কত সুন্দর হয়েছে। একেবারে ঝরঝরে ঠান্ডা হোক। এভাবে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে মাংসটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। অনেকটাই জল বের হয়ে গেছে, মনে হচ্ছে যেন জল দিয়েছি, আসলে এক ফোঁটা জলও দেই নাই। অনেকক্ষণ পর্যন্ত ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নিয়ে এখন দিচ্ছি ভাজা বাটা মশলা। এক মুঠো চীনাবাদাম বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। মাংস কষানোর প্রথমেই যদি বাদাম বাটা দিয়ে দিতাম তাহলে কিন্তু ভালোভাবে মাংসটাকে কষাতে পারতাম না, নিচ দিয়ে লেগে যেত বারবার। সব কিছু ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব 4-5 মিনিট। 4-5 মিনিট পর এখন দেব টক দই। টক দইটাকেও ভালো করে ফেটিয়ে দিতে হবে। আমার নিজ হাতে তৈরি করা টক দই, অল্প করে নিয়েছি, 1/2 কাপ পরিমাণ। ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করছি, এক ফোঁটাও কিন্তু জল দেই নাই, তারপরেও অনেক জল বের হয়ে গেছে। মাংস বসিয়ে দিয়ে আমি 2 হাতে শুধু কাজ করছি। মশলাপাতি সব বেটে নিলাম। এদিকে আস্তে আস্তে মাংসটা খুব সুন্দর মতো রান্না হয়ে যাচ্ছে। ইন্ডাকশন ওভেনে বিরিয়ানির চাউলগুলো সিদ্ধ করে নেব, ওখানে জল বসিয়েছি। এদিকে মাংসটা চুলায় নিয়ে আসলাম। একেবারে কষানো হয়ে গেছে, সুন্দর মতো রান্নাও হয়ে গেছে, মাংস থেকে তেল বের হয়ে গেছে, তেলটা আলাদাভাবে দেখা যাচ্ছে। আবারও ঢেকে অল্প তাপে রান্না করছি। এদিকে চাউলের ডাবল জল দিয়ে তাতে তেজপাতা, দারুচিনি, এলাচ, স্বাদ মতো লবণ, একটু ঘি, সামান্য সরিষার তেল দিলাম। জলটা একেবারে টকবক করে ফুটছে। এখন ভিজিয়ে ধুয়ে জল ঝরানো
বিরিয়ানির চাউল দিয়ে দিচ্ছি। এটা হলো কালিজিরা সুগন্ধি চাল। এই চাউল দিয়ে আমরা পোলাও, বিরিয়ানি, পায়েস এইসব রান্না করি। মনে হচ্ছে কড়াইটাতে ধরবে না, তাই অন্য একটা পাত্রে কিছুটা জল আর চাউল আলাদা করে নিলাম। ওই পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। সকাল থেকে সব কিছু রেডি করে রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, পার্থর যাওয়ার সময় হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা সাজিয়ে নিতে হবে। পাতিলে প্রথমে একটু ঘি দিচ্ছি, ঘিটা ছড়িয়ে দেব। তারপরে দেব হাফ সিদ্ধ করা ভাত, অর্ধেকের বেশি দিয়ে দিলাম। একটু ছড়িয়ে দেব, মাঝখানে পুরো মাংসটাই ঢেলে দেব। বসে বসে লেয়ার করার সময় নাই, পার্থ বলছে মা একটু তাড়াতাড়ি করুন। তারপরেও অনেক সময় লাগবে এখনো। সব কিছু রেডি করে বিরিয়ানির পাতিলটা চুলার উপর আবার বসালে কমপক্ষে 20 মিনিট সময় তো রাখতেই হবে। দেখা যাক। খুব সুন্দর মতো মাংসটাও ছড়িয়ে দিলাম। সিদ্ধ করা ভাজা আলুগুলো, এবার দেব একটু পেঁয়াজ বেরেস্তা। তারপরে বাকি ভাতগুলো দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, সব দিয়ে দেব। তিনটা আলু বোখরা ছিল, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঘি দেব। সব কিছু গরম গরম সাথে সাথে চুলায় বসিয়ে দিলাম। চুলাটা অন করে তাপ একেবারেই কমিয়ে দিয়েছি। অল্প একটু সাদা আটা নিয়েছি, নর্মাল জল দিয়ে আটা গুলে ঢাকনার চারিদিকে একটু বন্ধ করে দেব, যেন বাষ্পটা বের না হতে পারে। খুব সুন্দর মতো বন্ধ করে দিলাম। 25 মিনিট পর আবার ফিরে আসলাম। তাড়াহুড়া না হলে আরো কতক্ষণ এভাবে থাকতো, তবে চুলার তাপটা এখনো বন্ধ করি নাই। পার্থ আর রুমাকে একটু দিয়ে দিই, আমার নাতিরা সহ খাক। বাকিটা আর একটু তাপ দিয়ে নামাবো পরে। কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে। বিরিয়ানিটা সুন্দর মতো রান্নাও হয়ে গেছে, এবার চুলাটা অফ করে দেব। ভেবেছিলাম কিছুক্ষণ চুলার তাপটা রাখবো আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে, কিন্তু এখন দেখছি না, খুব সুন্দর মতো হয়ে গেছে, আর প্রয়োজন নাই, তাই চুলাটা অফ করে দিলাম। আমার 2 নাতি, ওরা 2 ভাই বোন খাক। তারপরে আরেকটা রেসিপি করব, সেটা হলো তিসি ভর্তা। রুমাকে বলেছিলাম তিসি ভর্তা খাওয়াবো, কিন্তু নিরুপায় হয়ে বিরিয়ানির সাথে তিসি ভর্তা খাওয়াতে হচ্ছে। ওদের খাওয়া দাওয়া শেষ, পার্থও চলে গেছে অফিসে। এদিকে নাতিটা খুব কান্নাকাটি করছে। রুমা বলছে মা স্নান করিয়ে দেন, তাহলে ওর ঘুম চলে আসবে।
তো নাতিটাকে স্নান করিয়ে আনলাম। দেখুন নাতির ঘুম চলে আসছে। চোখে ঘুম নাই, পায়ের উপর একটা বালিশ নিয়ে এভাবে অল্প কিছুক্ষণ 2 মিনিটের মতো একটু নাড়ালেই ওর ঘুম চলে আসবে। গালে ভরে খেয়েও ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই সকি নাই সুখ পেতে বসো, ও ময়নার চোখে ঘুম নাই, ঘুম দিয়া যাও। ঠাকুরের সিংহাসনটা দেখুন সব কিছু গুছিয়ে ব্যাগে ভরে উপরে উঠিয়ে রেখেছি। 2 দিন পরে বাসা তো এমনিই চেঞ্জ করব, তো এখন নাতিটা সব উলটপালট করে দিল, তাই সব কিছু গুছিয়ে সিংহাসনের উপরেই রেখেছি। খাট নাই চকি নাই সুখ পেতে বসো। হাফ কাপ পরিমাণ তিসি শুকনো খোলায় ভেজে নিচ্ছি, সাথে কয়েকটা শুকনো মরিচও ভেজে নিলাম। পাটার উপর নিয়ে নিলাম, পাটায় পিষে গুঁড়ো করে নেব। এরপরে কুচানো পেঁয়াজ, স্বাদমতো লবণ, একটুখানি সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হয়ে যাবে দারুণ এক মুখরোচক ভর্তা। নিরুপায় হয়ে আজ ভর্তা তৈরি করে নিচ্ছি, কারণ রুমা মাঝখানে আর একদিন আছে, একদিন পরেই রুমা চলে যাবে। কখন খাবে, কখন করব, তাই ভাবছি আজই করি। বিরিয়ানি হলেও ওটার সাথেও খেলে সমস্যা নাই, খাওয়া তো খাওয়াই। আমার 3 মেয়ে সরকারি চাকরি করে, সব কিছু সামলিয়ে এইসব মুখরোচক খাবারগুলি বানাবার সুযোগে পায় না। যখনই আমি এই ধরনের ভর্তা তৈরি করি, খাওয়ার সময় মেয়েদের কথা খুব মনে পড়ে। তখনই ভেবে রাখি ওরা যে যখনই আসে তখনই আমি এই ধরনের খাবারগুলি ওদের জন্য তৈরি করব। কিন্তু ওরা যার যার প্রয়োজনে আসে, কেউ বেড়াতে আসে না। তাই আমি আমার সাধ্য অনুযায়ী মনে করে এইসব খাবারগুলি তৈরি করি। খুব সুন্দর মতো মেখে নিলাম, দারুণভাবে রেডি হয়ে গেল তিসি ভর্তা। এটা যে খেতে কত চমৎকার! যারা খেয়েছেন তারা তো এটা স্বাদ জানেন, আর যারা খান নাই তারা একবার এভাবে তিসি ভর্তা করে খেয়ে দেখবেন, স্বাদটা জীবনেও ভুলবেন না। আর এটা স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী একটা খাবার। আমরা সবাই জানি যে কোনো তৈলজাতীয় বীজ স্বাস্থ্যের জন্য অনেক উপকার, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। কত যে সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে দেখুন। 11:30টার দিকে রুমা, পার্থ, আমার 2 নাতি এরা খেয়েছে। এখন দিনের 3টা বাজে, আমরা দুপুরের খাবার খেতে বসলাম। রুমার জন্য খাবার নিতে চাইছিলাম, ও বলছে মা আমার এখনো ক্ষুধা লাগে নাই, আমার ক্ষুধা লাগলে পরে খাবো, আপনারা খান। তো খেতে বসছি, এদিকে ক্যামেরাটাও অন করে দিয়েছিলাম, দিয়ে অর্ধেক খাওয়া হয়ে গেছে। কিছুক্ষণ আগে রুমা ক্যামেরার দিকে তাকিয়ে বলছে মা ক্যামেরা তো অফ হয়ে আছে, ভিডিও হয় নাই। তখন আমিও দেখলাম হ্যাঁ ভিডিও তো হয় নাই। এখন ক্যামেরাটা আবার অন করে দিয়েছি। আলু বোখরারও কি দাম? আগে 60 টাকা তো যেমন এনেছি, এখন আমরা 120 টাকা। 3 আলু বোখরা ছিল আর আনলে কই না। শুধু তুই চাবি নি, আমরা চাইতাম না। আমি গোপালবার চাবো, আর মনে কর আমরা গোপালবার চাইতাম। তুই আর কথা বলতে না, আবার আর গরমতে কারবারি করবে, এই কাম হতো না। অর্জনকে দুষ্টামি করে কথাগুলো বললাম। সারাক্ষণ ওর হাতে রিমোট থাকবে, কাউকে রিমোট ধরতে দিবে না, শুধু কার্টুন দেখবে, খবর পর্যন্ত দেখতে দেয় না। 2 ভাই সারাক্ষণ ঘরে যে কত দুষ্টামি করে, যখন ঘুমাবে তখন তো ঘুম, এরপরে টিভি দেখবে, নাচানাচি, আর কোথায় কি আছে খাটের নিচে
ওই টেবিলের নিচে কোথায় কি আছে সব বের করে নিয়ে আসবে, ময়লা আবর্জনা সহ। বারান্দায় একটা প্লাস্টিকের খাঁচার মধ্যে বিভিন্ন ধরনের বাজেয়াপ্ত জিনিসগুলো রেখেছি, যেগুলো বিক্রি করা যাবে ভাঙ্গারিদের কাছে। অর্জন অর্পণ দুই ভাই কোন ফাঁকে ওখানে গিয়ে সব বের করে একেবারে তছনছ করে দিয়েছে। এদিকে জুতার বাক্স থেকে জুতা বের করে নিচ্ছে, তার জন্য ওদের দাদু জুতার বাক্সটা লক করে দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আরো অনেক আগে। এখন রুমাকে খাবার দিয়েছি, দুই ছেলেকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। নাতিরা দেখুন কত আনন্দ করছে। ছোট্ট নাতিটা শুধু ভিডিও করতে লাগলে ও এসে দেখবে ভিডিওতে কি কি দেখা যাচ্ছে, এইসব দেখবে। এদিকে টিভিতে ওদেরকে দেখা যাচ্ছে, তার জন্য তো আরো মহা খুশি। ভিডিওটা গতকাল আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু কাজের জন্য সুযোগ পাইনি ভিডিওটা রেডি করার। ওমা বসে রয়েছে কেন রে? ওমা লকি না রে? ওমা ওমা তুই এত ওমা পড়ে যাবো তো, পড়ে যাবো তো। ধরবো তো, এত টানিয়ে নো। দেখছি 11:30টার দিকে স্নান করে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর 2-3 ঘন্টার মতো ঘুমিয়েছিল। এই সুযোগে আমি পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে একেবারে পরিষ্কার করে মুছে নিয়েছি। তার জন্য গড়াগড়ি করছে, এই জন্যই আর বেশি কিছু বলছি না, কারণ ফ্লোরটা খুব পরিষ্কার। আজ 3-4 দিন প্রচুর গরম। এরকম গরমের সময় দুপুরবেলায় পাতলা কাপড় বিছিয়ে আমিও ফ্লোরের উপর শুয়ে থাকি। আমার কাছে খুব ভালো লাগে। ঘর তো সবসময় পরিষ্কার থাকে, কিন্তু ওরা আসাতে সবসময় ঘর মুছতে পারি না। গত 2 দিন ঘর মুছি নাই, আজ ঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি। নাতিদের দৌড়াদৌড়ি, আনন্দ, খেলাধুলা দেখতে আসলে খুব ভালোই লাগছে। 2 দিন পর ওরা কিন্তু চলে যাবে। ওদের বাসের টিকিট কাটা হয়ে গেছে, কারণ সামনেই ঈদ। ঈদের ছুটিতে সবাই বাড়ি যাবে, টিকিট পাওয়া যাবে না বাসের। রুমা আসার 2 দিন পরে আবার যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছে। আম মাখা করব। আমগুলো কিন্তু তেমন টক নাই, কিছু মিষ্টি কিছু টক, সব মিলিয়ে টক মিষ্টি স্বাদের, খুব ভালো লাগে খেতে। তো 3টা শুকনো মরিচ আগুনে পুড়ে নিয়েছি। ছোট্ট নাতিটার জন্য কয়েক পিস আম আলগা করে রেখে দিয়েছি। এখন লবণ আর শুকনো মরিচ দিয়ে আমগুলো কচলিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা কি গাছ? গাছ ধরিও না, এগুন বাড়িয়ে লাগবো। আম 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 এগুলি আমার হয়ে গেল রে, আমার ছোট ভাইটি মায়া ভরা মুখটি। মাগো মাগো, হ্যাঁ মাগো 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 মাগো। না না না, কিয়া আনছি এখন হরদি লই একান আড়ি উড়ি। কত সুন্দর ফুল ফুটি রয়েছে গো, কি সুন্দর ফুল। টবের গাছগুলোর গোড়া শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে।
এখন আমার নাতি সবগুলো গাছে জল দিবে। পাইপও আছে একটা, তবে পাইপটা বেশি বড় নয়, ছোট পাইপ, ওটা দিয়ে গাছে জল দেবে। হ্যাঁ এদিকে দে নুনু, এদিকে দে, এদিকে এই গাছে ঘুরিতে দে। ও এ মোয়াগারে এই টবের গাছগুলো আমাদের বাড়িওয়ালাদের, কিন্তু ওনারা তো এখানে থাকেন না, জলের অভাবে টবগুলো প্রায় শুকিয়ে থাকে। যখনই আমরা ছাদে কাপড় মেলতে আসি, চোখে পড়লে তখনই প্রতিটা গাছে প্রতিটা টবে জল দিই। আমার নাতিও দাদু থেকে দেখে শিখেছে, ও যখনই ছাদে আসে তখনই ছাদে গাছগুলোতে জল দেয়। তবে একটা পাতা এবং ফুল কিছুই ছিঁড়বে না, কারণ ওদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে যেদিন প্রথম আসছিল ছাদে সেই দিনে। লিপকো দুগু থনে কিনে টানতে না কানি তো দুগা লাগাছে। আমার ছোট্ট বাইটি, ওই বাইটি বাইটি এদিকে আয়। হইছো ছোট্ট এই দেব শিশুগুলো ঘরে যতই দুষ্টামি করুক, কিন্তু ছাদে আসলে একদিনেই বলে দিয়েছি, একটা পাতাও ছিঁড়তে পারবে না টবের গাছ থেকে। কোনো দিনও একটা পাতা একটা ফুলও ছিঁড়ে না। আমার নাতিদের এই সভ্যতাটা খুব ভালো লাগে আমার। বাইরে গেলে যেটা নিষেধ করব এটা আর করবে না। ওই বাইরের দিকে আমি তাকিয়ে দেখছি, ছোট্ট নাতিটাও তাকিয়ে দেখার চেষ্টা করছে। ওরা যেতে চাইছে না, ওরা চাইছে যে একটু ছাদে থাকবে, খেলাধুলা করবে। অর্জন আসার সময় ছাদে একটা মোড়া নিয়ে আসছিল, কারণ ওর মা সব সময় বলে আমি এতক্ষণ ছাদে থাকতে পারবো না, চলো বাসায় চলো। তার জন্যই অর্জন বুদ্ধি করে একটা মোড়া নিয়ে আসছে, যেন ওখানে বসে থাকি, আমরা যেন বিরক্ত না হই। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।